নমস্কার, বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর প্রযোজিত আয়োজিত এই অনুষ্ঠান, নিয়মিত এই অনুষ্ঠান থেকে আমরা কৃষক বন্ধুদের জন্য শলা পরামর্শ যাকে বলা যায়, চাষের উপযোগী সেইগুলো আমরা এই অনুষ্ঠান থেকে দিয়ে থাকি। এবং নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন সেই কারণবশত আমরা এই সময়ে যে বিষয়গুলো কৃষিক্ষেত্রে অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোই এই আলোচনায় স্থান পায়। আজকেও ঠিক সেই রকমভাবেই আমরা একটি বিষয়কে নির্বাচন করেছি যে বিষয়টি এই বর্ষাকালীন সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আগাছা। আমরা এই সময় আমন ধানে আগাছা নিয়ন্ত্রণ এই বিষয়টি আজকে স্টুডিওতে আলোচনা করব এবং এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট আধিকারিক। পঙ্কজ কুমার ওঝা, সহ কৃষি অধিকর্তা প্রশিক্ষণ, পূর্ব মেদিনীপুর, আমার ডান পাশে রয়েছেন, এবং আমার ঠিক বা পাশে রয়েছেন ডক্টর অভিজিৎ দোয়ারি, সহ কৃষি অধিকর্তা রায়না 2 ব্লক, পূর্ব বর্ধমান। এবং এই আলোচনায় রয়েছেন আপনারা দর্শক বন্ধুরা। আপনারা টেলিভিশন স্ক্রিনে যা নম্বর, সেই নম্বরে ফোন করে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিতে পারেন এবং ইউটিউবের মাধ্যমে পরবর্তীতে আপনারা এই আলোচনা কিন্তু উপভোগ করতে পারেন। আজকের আলোচনা শুরু করব পঙ্কজবাবু আপনাকে দিয়ে। এই যে আগাছা, এই আগাছার কি বস্তুত এবং এর বৈশিষ্ট্য কি, যদি শুধু একটু বলেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। হ্যাঁ, আগাছা সম্পর্কে কৃষক বন্ধুদের মোটামুটি একটা ধারণা আছে, কিন্তু আগাছা মানে হচ্ছে আগাছা গাছ, কিন্তু আমার কাঙ্ক্ষিত নয়। অর্থাৎ আমন ধানের জমিতে আমার কাঙ্ক্ষিত ফসল হচ্ছে অবাঞ্ছিত ফসল। যে কোনো অবাঞ্ছিত ফসলকে আমরা আগাছা বলবো, সেটাকেই আগাছা বলা হয়। এই ধানের জমিতে যেমন যদি শুষ্নি শাক হয়, সেটা কিন্তু আমাদের বেশ উপকারেই লাগে, কাজে লাগে, কিন্তু সেটাকে আগাছাই বলবো যেহেতু আমার ধানের ক্ষতি করছে, সেই জন্য অবাঞ্ছিত। গম হলেও কিন্তু গমটা সেখানে আগাছা। আগাছার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই জন্যে মানে নর্মাল ধানের যা ক্ষমতা তার তুলনায় আগাছার কিন্তু অনেক বেশি ক্ষমতা। প্রচুর বীজ উৎপাদন করে, প্রথম বৈশিষ্ট্য। প্রচুর বীজ উৎপাদন করে, বীজগুলো অত্যন্ত সূক্ষ্ম হয়, খুব সহজে ছড়িয়ে পড়তে পারে, বহু বছর একটা জমিতে টিকে থাকতে পারে। একটা বীজ হয়তো 7-8 বছর এই জমিতে টিকে আছে। আর ওর এই গাছের সঙ্গে কম্পিটিশন করার ক্ষমতা, প্রতিযোগিতা করার ক্ষমতা অনেক বেশি। আলো বাতাস শুষে নেওয়ার যে ক্ষমতা ওর অনেক বেশি। তার ফলে ফসল বঞ্চিত হয়, কিন্তু আগাছা নিজের মতো জায়গায় থেকে যায়। এইটা হচ্ছে আগাছা। আসলে আমরা যখন আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ আজকে আলোচনা করছি, তখন একটা কথা দর্শক বন্ধুরা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে চাই যে আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে ফসলের ক্ষতি মানেই কিন্তু রোগ পোকার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হয়। বিষয়টা কিন্তু আদৌ সত্যি নয়, এবং আগাছা একটা ফসলের ক্ষতির ক্ষেত্রে প্রায় 40% পর্যন্ত করে, এবং আমন ধানের ক্ষেত্রেও সেটা মানে অত্যন্ত সত্যি। তাহলে বুঝতেই পাচ্ছেন এই আগাছা সঠিকভাবে নিয়ন্ত্রণ বা দমন কতটা একজন কৃষক বন্ধুদের লাভের জন্য এবং উপযুক্ত ফলন পাওয়ার জন্য জরুরি একটি বিষয়। আমি আপনার কাছে আসব অভিজিৎ বাবু, যে এই যে আগাছা, এটা ফসলের ঠিক কি ধরনের ক্ষতি করে এবং সমস্যাগুলো কি ধরনের তৈরি করে? খুব ভালো প্রশ্ন। আগাছা মূলত 3 ধরনের ক্ষতি করে আমাদের গাছে। প্রথমত বলা যেতে পারে এই যে আগাছা মূলত ফসলের সঙ্গে প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা ইন দ্য সেন্স সেটা হতে পারে পুষ্টির জন্যে, স্থানের জন্যে, আলো বাতাসের জন্যে। তাহলে এই যে কম্পিটিশান হচ্ছে, প্রতিযোগিতা করছে, এর ফলে আগাছা কিন্তু ফসলের যে উৎপাদন যেটা হওয়ার কথা তার থেকে কিন্তু ফসলের উৎপাদন অনেকটা কমিয়ে দেয়। দ্বিতীয়ত আগাছা বিশেষ করে ফসলে যে সমস্ত রোগ জীবাণুগুলো হয় সেইগুলোর একটা আশ্রয়স্থল হিসেবে কাজ করে, সেগুলো একটা বাসস্থান। একদম, যখন হচ্ছে জমিতে কোনো ফসল থাকে না সেই সময় কিন্তু এই রোগ জীবাণুগুলো কিন্তু আগাছার ভিতরেই কিন্তু বাস করে। বিশেষ করে যেরকম ধানের ক্ষেত্রে যে খোলা পচা আমাদের রোগ হয় আমরা জানি, সে কিন্তু এই শ্যামা ঘাস বা দুর্বা ঘাস এর ভিতরেই কিন্তু বেঁচে থাকে সারা বছর। আর তৃতীয়ত আরেক ধরনের ক্ষতি যেটা করে, আগাছার বীজ অনেক সময় ফসলের বীজের মধ্যে থাকলে পরে ফসলের বীজের গুণমান কিন্তু কমে যায়। যদি ধরা যায় 100টি যদি ধান বীজের মধ্যে যদি 5টি মাত্র শ্যামা ঘাসের যদি বীজ থাকে, সেই বীজ কিন্তু যে সংসিত বীজ হিসাবে কিন্তু গণ্য হবে না। মূলত এই 3 ধরনের ক্ষতি আগাছা করে। আচ্ছা, আমি পঙ্কজবাবু আপনার কাছে আসবো, যে আমন ধানে মূলত কি আগাছা আছে যেগুলো সমস্যা তৈরি করে? প্রধানত আমাদের আমন ধানে 4 ধরনের আগাছা দেখতে পাই। একটা হচ্ছে ধানের মতোই দেখতে ঘাস জাতীয়,
যেমন শ্যামা, দুর্বা, এগুলো দাঁড়ি ঘাস, এগুলো সবই ধানের মতোই দেখতে, তার ফলে খুব সহজে চেনা যায় না, ঘাস জাতীয় আগাছা। আরেকটা হচ্ছে মুথা জাতীয় আগাছা, সেগুলো বিভিন্ন রকমের মুথা আছে, বিন্দি মুথা, স্টার মুথা, এরকম অনেক রকমের মুথা আছে, মুথা জাতীয়। আরেকটা হচ্ছে চওড়া পাতা, যেগুলো পাতাগুলো, এগুলো পাতা সব ধানের মতো, মুথা হোক যাই হোক, কিন্তু চওড়া পাতা আগাছা যেমন শুষ্নি আছে, থানকুনি আছে, কুলে খাড়া আছে, এগুলো কানসিড়া, কলমি, হ্যাঁ, তারপর আমার কচুরিপানা, এগুলো আছে, এগুলো চওড়া পাতা জাতীয় আগাছা। আরও কিছু আগাছা ইদানিং সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে জলাভূমি জমিতে, যে শ্যাওলা জাতীয় আগাছা, সবুজ হয়ে পুরো একদম, বিশেষ করে যেখানে পরপর ধান চাষ হচ্ছে সেই সমস্ত জায়গায় শ্যাওলা জাতীয়, ফার্ন জাতীয় আগাছা, ঝাঁঝি, রুসনা, এইরকম জাতীয় আগাছার উপদ্রবটা বেশি। মূলত এইরকম 4 ধরনের আগাছা আমাদের জমিতে আমরা দেখতে পাই। আচ্ছা, আমরা আগাছার কথা তো শুনছি, আরও শুনবো আগাছা, কিন্তু সবচেয়ে বেশি কৃষক বন্ধুদের যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে এই আগাছাকে তারা নিয়ন্ত্রণ কিভাবে করবেন, এই নিয়ন্ত্রণের পদ্ধতি প্রকরণগুলো ঠিক কী ধরনের। আমি অভিজিৎবাবু আপনার কাছে বিষয় জানতে চাইব। আচ্ছা, আগাছা নিয়ন্ত্রণ তো করতেই হবে আমাদেরকে, হয়তো নির্মূল করা সম্ভব নয়, কিন্তু অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ করার পদ্ধতিগুলো জানতে হবে। মূলত 4টি পদ্ধতিতে আমরা আগাছা নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমত হচ্ছে পরিচর্যামূলক পদ্ধতি, দ্বিতীয়ত হচ্ছে যান্ত্রিক পদ্ধতি, তৃতীয়ত জৈবিক পদ্ধতি এবং সর্বশেষ হচ্ছে আমাদের রাসায়নিক পদ্ধতির মাধ্যমে আগাছাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। পরিচর্যামূলক পদ্ধতির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষবাস করা, জমি ভালো করে কর্ষণ করা, গ্রীষ্মকালীন চাষ দেওয়া, জমির মাটি যেন ভালো করে পচানো যায়, এটা হচ্ছে পরিচর্যামূলক পদ্ধতি। যে বীজটা আমরা ব্যবহার করব সেটা যেন একদম আগাছা মুক্ত বীজ হয়। যেভাবে আমরা কৃষি যন্ত্রপাতি এক জমি থেকে আরেক জমিতে নিয়ে যাই, সেটা সেই সময় যেন অন্তত আমরা যন্ত্রপাতিকে একটু অন্তত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে আমাদের সুবিধা, তাহলে অন্তত আগাছা এক জায়গা থেকে আরেক জায়গায় বংশ বিস্তার করতে পারবে না। এবং মালচিং, সেটা পলিথিন মালচিং হতে পারে, আমাদের খড়ের মালচিং হতে পারে, এই ধরনের মালচিং পদ্ধতিতেও কিন্তু পরিচর্যামূলকভাবে আমরা আগাছা নিয়ন্ত্রণ করতে পারি। এবার এরপরে আসছে যে যান্ত্রিক পদ্ধতি। যান্ত্রিক পদ্ধতি মূলত প্রথমে আমরা যেটা করি, হাত নিড়ানি দিয়ে আমরা যান্ত্রিক পদ্ধতিতে আগাছা নিয়ন্ত্রণ করা যায়। দ্বিতীয়ত আমরা বিভিন্ন যন্ত্রের সাহায্যে, সেটা ছোট যন্ত্রপাতি যেরকম হতে পারে আমাদের খুরপি হতে পারে, আমাদের হুইল হো হতে পারে, আমাদের বিভিন্ন প্যাডি উইডার হতে পারে, এদের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর কর্ষণ, বিশেষ করে আমাদের রোটাভেটার, ট্রাক্টর, পাওয়ার টিলার, ডিস্ক হ্যারো, চিজেল প্লাও, এর মাধ্যমেও কিন্তু আমরা যান্ত্রিকভাবে আগাছা নিয়ন্ত্রণ করতে পারি। এরপরের যেটা আছে সেটা হচ্ছে জৈবিক পদ্ধতি। যদিও এটা খুব একটা প্রচলিত নয়, তবুও কিন্তু জৈবিক পদ্ধতিতে আগাছা নিয়ন্ত্রণ হয়। বিশেষ করে বেশ কিছু কীড়া আছে, বন্ধু পোকা, তাদের কীড়ার উইভিল, এই পার্থেনিয়াম যে আমাদের একটা আগাছা আছে, তার পাতা এবং কাণ্ড খেয়ে অনেক সময় নিয়ন্ত্রণ করে। আর আরেকটা যেটা হয়, বিভিন্ন জলজ যে সমস্ত আগাছা আছে, বিশেষ করে হাইড্রিলা বা লেমনা, এই ধরনের জলজ আগাছা, এদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করে বেশ কিছু মাছ, বিশেষ করে তেলাপিয়া, গ্রাস কার্প, গোল্ডফিশ, এরা কিন্তু জৈবিকভাবেও নিয়ন্ত্রণ করে। আর সর্বশেষ যেটা আগাছা নিয়ন্ত্রণের পদ্ধতি, সেটা হচ্ছে রাসায়নিকভাবে আগাছা নিয়ন্ত্রণ পদ্ধতি। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, বেশ। তার মানে বেশ কয়েকটা পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এই আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারি, যার মধ্যে অন্যতম হচ্ছে জৈবিক পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি, পরিচর্যাগত পদ্ধতি এবং সবশেষে রাসায়নিক পদ্ধতি। আমরা আলোচনার পরের দিকে সেই রাসায়নিক বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে এই আলোচনায় একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু শুনে নেব তিনি কি বলছেন। নমস্কার। 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 আপনি আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে দিন, আপনার প্রশ্নটা করুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের আমন চাষের জমিতে প্রচুর এই শ্যাওলা জাতীয় হদ পড়েছে, আর 3বার চাষের জন্য, আর প্রচুর পরিমাণ ছোট ছোট পানা হদ হয়েছে আর কি, মানে জমিতে একবারে ধান গাছকে ঢাকিয়ে দিয়েছে আর কি, কোনো সারটা নিচকে যায় না। আচ্ছা, এর থেকে আপনি প্রতিকার চান, আপনি শুনতে থাকুন, অবশ্যই আমরা বিশেষজ্ঞদের কাছে যাব, এই বিষয় নিয়ে তারা আলোচনা করবেন নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের দর্শক বন্ধু যে প্রশ্নটি করলেন, সেই প্রশ্নটির উত্তর যদি আপনি একই সঙ্গে দেন আর কি, এবং তার সঙ্গে যদি বলেন এই যে পদ্ধতিগুলো আমরা আলোচনা করছিলাম, এই পদ্ধতিগুলোর মধ্যে কোনটা ঠিক সেরা পদ্ধতি?
যদি একটু বলেন। হ্যাঁ, আমরা জলজ আগাছা বা যেটা প্রশ্ন করলেন সেটা আমরা ক্রমে ক্রমে আসছি। এখন যেটা উনি প্রশ্ন করেছেন যে এর মধ্যে সেরা পদ্ধতি কোনটা, সেরা বলে কিছু হয় না, কিন্তু আমাদের কমন টেন্ডেন্সি হচ্ছে যে প্রথমেই একটি আগাছানাশক ব্যবহার করা। সবচেয়ে ভালোভাবে যদি বলতে পারি ভালো পদ্ধতি এবং সুসংহত পদ্ধতি, সুসংহত পদ্ধতিটা হচ্ছে বেস্ট। সেই জন্য আমরা এই যে 4টে পদ্ধতি বলা হলো, পরিচর্যা, যান্ত্রিক, জৈবিক এবং সবশেষে রাসায়নিক, আমরা প্রথমে 3টে পদ্ধতিতে চেষ্টা করব। চেষ্টা করে যদি দেখি যে আমার আগাছা কন্ট্রোল হয়ে যাচ্ছে, আগাছা নিয়ন্ত্রণ করতে পারছি, আমার ধানের কোনো ক্ষতি করছে না, তখন আমি অযথা আগাছানাশক ব্যবহার করে জমি নষ্ট হতে দেব না। প্রথম থেকে সেগুলো ব্যবস্থা নিতে হবে। যেমন ধরুন আগাছা মুক্ত বীজ ব্যবহার, উনি যেটা বললেন যে আগাছায় যদি কয়েকটা বীজ ধানের সঙ্গে আগাছার কয়েকটা বীজ মিশে থাকে তাহলে সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ হলো যেটা গ্রীষ্মকালীন লাঙল দেওয়া। গ্রীষ্মকালীন যদি লাঙল দেওয়া হয় তাহলে অনেক আগাছার বীজ ওখানেই নষ্ট হয়ে যেতে পারে। আরেকটা যেটা ধরুন আমি চাষবাস শুরু করতে যাচ্ছি, প্রচুর আগাছা হয়েছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আমি রোপা করা হয়নি, তার আগে ওই আগাছা জমিটাকে ভালো করে লাঙল দেওয়ার পর জল ধরে কয়েকদিন দিন সাতেক যদি পচাতে দিই তাহলে কিন্তু অধিকাংশ আগাছা নিয়ন্ত্রণ হয়ে যায়। এগুলো সবই বোধহয় পরিচর্যা, এগুলো সবই পরিচর্যাগত পদ্ধতি। আরেকটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমার সয়েল পিএইচ অ্যাসিডিটি যদি কম থাকে তাহলে সেখানে হয়, তাহলে সেখানে চুন ব্যবহার করে আমি আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে মাটিতে জৈব পদার্থ দিয়েছি কিন্তু ভালো পচা নয়, তাহলে পচে যাচ্ছে, জমিতে যদি পচতে দিই আমার ধান জমিতে তাহলে কিন্তু তখন আগাছার প্রাদুর্ভাবটা খুব স্বাভাবিকভাবে বেশি হয়। সেই জন্য এগুলো এবারে আমি রোপা করছি, রোপা করতে দেখছি একটা আগাছা ঢুকে আছে, সেটাকে বেছে ফেলা, এই রকম কিছু পদ্ধতি আছে যেগুলো করলে, আর হাত নিড়ানি দেওয়া, জলের নিয়ন্ত্রণ, ঠিকমতো দূরত্বে রোপা করা, এই সমস্ত বিষয়গুলো দেখার পরেও যখন দেখছি যে তা সত্ত্বেও কন্ট্রোল করা যাচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তখন আমার ফসল বাঁচানোর জন্য তখন আমাকে বাধ্যগতভাবে রাসায়নিক উপায়ে যেতে হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমি পরিবেশ, ফসল এই দুটো কোনোভাবেই ক্ষতি হতে দেব না। না করে কিভাবে আমি আমার আগাছা, এদিকে আমি তো ফসলও ক্ষতি হতে দিতে পারি না, নিয়ন্ত্রিত ব্যবহার, নিয়ন্ত্রিত ব্যবস্থার, এই জন্য এটাকে বলা হয় সুসংগত উপায়ে আগাছা নিয়ন্ত্রণ। আচ্ছা, আমরা অবশ্যই এই বিষয়ে শুনবো, ডক্টর অভিজিৎ বাবুর কাছেও শুনবো যে কিভাবে অনেক রকম রাসায়নিক ব্যবহারের কথা বাজারে শোনা যায়, কোনটা ঠিক ভালো, কি দিক নির্দেশ তিনি করবেন। কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু এই আলোচনায় রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? আপনি সন্তোষবাবু বলছেন। সন্তোষবাবু বলুন। হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। বলুন। বলছি ওই রাসায়নিক আগাছানাশক দেওয়ার সময় অনেক সময় দেখা যায় ধানেরও ক্ষতি হয়, তো পরিমাণটা কিভাবে নির্ধারণ করা যায়? একদমই 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 আপনি শুনতে থাকুন, আমরা আলোচনা করব যে বিষয়টি আলোচনা করছিলাম। যে একটু আগেই বলছিলেন পঙ্কজবাবু যে রাসায়নিক ব্যবহার যথেচ্ছভাবে করলে হবে না, তাহলে কিন্তু মূল ফসলেরও ক্ষতি হতে পারে, বা আপনি যেটা বললেন যে ধানেরও ক্ষতি হতে পারে, সেটা কিভাবে ব্যবহার করবেন। আমরা এই দুটি প্রশ্ন একটু আলোচনা করব, কিন্তু তার আগে আপনাকে যেটা বলছিলাম যে রাসায়নিক ব্যবহারের দিকগুলো যদি একটু বলেন। আমাদের যে সমস্ত রাসায়নিক আগাছানাশক আমাদের এই মুহূর্তে কৃষক বন্ধুদের হাতে রয়েছে, তাদেরকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটা আছে অনির্বাচিত আগাছানাশক আর নির্বাচিত আগাছানাশক। অনির্বাচিত আগাছানাশকের সাধারণত যেগুলো প্রয়োগ হয় যেখানে চাষের জমিতে নয়, ওগুলো চাষের জমি বাদ দিয়ে সেখানে খোলা মাঠ হতে পারে, বা চাষের জমি চাষ করার পূর্বে হতে পারে, বা রেল লাইনের ধারে ফাঁকা মাঠে, এই সমস্ত জায়গায় অনির্বাচিত আগাছানাশক ব্যবহার হয়। এই অনির্বাচিত আগাছানাশক আবার দু রকমের। একটা হচ্ছে স্পর্শজনিত, যে আগাছানাশক যখনই কোনো আগাছার উপরে পড়ে ক্লোরোফিল নষ্ট করে দিয়ে ওই আগাছাটাকে মেরে ফেলে, যেরকম প্যারাকুয়াট ডাইক্লোরাইড, এটা হচ্ছে অনির্বাচিত কিন্তু স্পর্শজনিত। আরেক ধরনের অনির্বাচিত আগাছানাশক আছে যেটা কিন্তু পরিবাহিত হয়, মানে উদ্ভিদের দেহের মধ্যে দিয়ে পরিবাহিত হয় এবং সেখানে শিকড় পর্যন্ত চলে গিয়ে শিকড় নষ্ট করে দেয়, যেরকম হচ্ছে গ্লাইফোসেট 41% SL, এটা কিন্তু অনির্বাচিত কিন্তু পরিবাহিত। আর যেটা মেনলি চাষিরা, কৃষকরা আমাদের ব্যবহার করেন সেগুলো হচ্ছে নির্বাচিত আগাছানাশক। এই নির্বাচিত আগাছানাশককে আমরা আবার 3টে ফেজে আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে প্রি প্ল্যান্টিং, একদম যখন চাষের আগে। দ্বিতীয়ত হচ্ছে প্রি ইমার্জেন্স, ফসল বোনার পরে কিন্তু আগাছা বের হওয়ার আগে, সেটা হচ্ছে প্রি ইমার্জেন্স। আর 3 নম্বর হচ্ছে পোস্ট ইমার্জেন্স, মানে আগাছা তৈরি হওয়ার পরে। এই 3 রকম আগাছানাশক বাজারে রয়েছে। আচ্ছা, বেশ।
আমাদের মধ্যে আরেকজন দর্শক বন্ধু এই আলোচনায় রয়েছেন, তার থেকে আমরা প্রশ্নটা নেব। পূর্ণচন্দ্রবাবু রয়েছেন। আমি আপনাকে শুধু একটা বলবো যে আমরা রাসায়নিক পদ্ধতিতে যে আগাছা নিয়ন্ত্রণ সেই ব্যাপারে কোন কোন দিকের উপরে নজর দেব, পঙ্কজবাবু আপনার কাছে আসবো। তার আগে একটু প্রশ্নটা নিয়ে নিই, প্রশ্নটা নিয়ে তারপর আপনার কাছে আসছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আপনার প্রশ্নটা করুন। আপনার টিভির ভলিউমটা একদম মিউট করে দিন। আপনি টেলিফোনেই বলুন, টেলিফোনেই শুনুন। আচ্ছা, ঠিক আছে স্যার, বলুন। আমি বলছিলাম কি, আমার জমিতে প্রচুর শ্যাওলা হয়ে গেছে, মোটামুটি মাটি দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এইটাই তো সমস্যা। আপনি শুনুন। আর কিছু প্রশ্ন রয়েছে? হ্যাঁ, প্রচুর আগাছা আছে, তোমার শুশনি আছে, আর তোমার ওই যে কি মদরঙ্গা বলে ওটা একটা আছে, আর মুথা আছে। ওটা কি প্রতিকার করা যায়? আচ্ছা, মুথা, শ্যাওলা, শুশনি এইগুলো রয়েছে। আমি সরাসরি আপনার কাছে চলে আসবো। আমরা আলোচনা করছিলাম এবং রাসায়নিক পদ্ধতি ব্যবহার করার ক্ষেত্রে যে মূল ধানের ক্ষতি না করে সেটা কিভাবে করবো, এই দুটি প্রশ্ন আছে। এবং শ্যাওলা নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং সঙ্গে আপনি শুনলেন মুথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনায় আসছি। যে আগাছানাশক যখন আমাকে ব্যবহার করতেই হবে, তখন কতগুলো বিষয়ের উপরে নজর দিতে হবে। একটা হচ্ছে সঠিক ওষুধ নির্বাচন, সঠিক আগাছানাশক নির্বাচন। আমার টার্গেট কোনটা? আমি কি ঘাস জাতীয় আগাছা বেশি হচ্ছে, বা উনি যেটা বললেন শুশনি জাতীয় আগাছা বা সে চওড়া পাতা আগাছা বেশি হচ্ছে, না মুথা বেশি হচ্ছে বা শ্যাওলা বেশি হচ্ছে, সেই অনুযায়ী সঠিক আগাছানাশক নির্বাচন হচ্ছে প্রথম কাজ। তারপর হচ্ছে সঠিক পদ্ধতি। আমি আগাছানাশক ঠিকঠাক নির্বাচন করলাম, কিন্তু কিভাবে দিতে হবে? বালির মাধ্যমে দিতে হবে, না জলের মাধ্যমে দিতে হবে, না প্রয়োগ করার পর জল দাঁড় করিয়ে রাখতে হবে, সেই বিষয়গুলো কিন্তু নজর দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে সঠিক আগাছানাশক নির্বাচন করলেও, সঠিক পদ্ধতি অবলম্বন করলেও যেটা করা হয় না, এটা কি বলে, আমার মাত্রাটা ঠিক করা। কতটা দরকার, 1 একরে কতটুকু আগাছানাশক দেওয়ার দরকার, তার জন্য ঠিক কতটা জল মেশানোর দরকার, বা কতটা বালির সাহায্যে দিই, বালি কতটা মেশানো দরকার, সারের সাহায্যে যখন দেব সেটা কিভাবে ছড়ানো দরকার, এইগুলো খুব যেমন আমরা ধরুন 1 একর জায়গায় আমি স্প্রে করব, তাহলে অন্তত 200 লিটার জল আমাকে ব্যবহার করতে হবে। তাহলে 1 একরে কথায় কথায় বলছি, কোনো একটা পেস্টিসাইড, সে প্রেটিলাক্লোর আমি দিচ্ছি, প্রেটিলাক্লোরে হয়তো 750 ml পার একর। তাহলে 750 ml পার একর এমনভাবে প্রয়োগ করব জমিতে যেন সমানভাবে পড়ে এবং তারপরে যেন জল দাঁড়ানো থাকে। তাহলে সঠিক পদ্ধতি, সঠিক আগাছা নির্বাচন এবং সঠিক উপায়ে প্রয়োগ করা, এইটা হচ্ছে খুব খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমি একটা লিফলেট দেখতে পাচ্ছি, সেই লিফলেটটা বাংলায় লেখা থাকে। সেই লিফলেট পড়লে এই যে কোন আগাছা আমার টার্গেট, কাকে বেশি করে এটা করতে পারবে, সেগুলো পড়ে নিয়ে তারপর দেবো। এটা এক কথায় বলে দেওয়া যায় না, কিন্তু এই বিষয়গুলো নজর রেখে আমাকে কাজ করলে ক্ষতির সম্ভাবনাটা অনেকভাবেই এড়ানো যায়। আচ্ছা, এবার যে বিষয়টা আসছে বারবারই, যে রাসায়নিক পদ্ধতিতে আগাছা নিয়ন্ত্রণ করতে গেলে কোন কোন দিক কৃষক বন্ধুরা মাথায় রাখবেন, বা সাবধানতার দিকগুলো কি আছে, অভিজিৎবাবু যদি একটু আমাদেরকে বলেন। ব্যাপারটা হচ্ছে, রাসায়নিক যেহেতু এটা আগাছানাশক, এ কিন্তু বিষাক্ত পদার্থ। অবশ্যই আমাদের বাড়ির যে সমস্ত ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের হাতে যেন না আসে, এটা অবশ্যই সেফ প্লেসে রাখা দরকার। দ্বিতীয়ত হচ্ছে, এই আগাছানাশক একবার স্প্রে করার পরে যে আমরা স্প্রেয়ারের দিয়ে স্প্রে করছি, আবার ওই স্প্রেয়ার দিয়ে হয়তো অন্যান্য রোগের জন্য বা পোকার জন্য আমরা অন্যান্য ওষুধ স্প্রে করছি, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মিক্স আপ যাতে না হয়, আগাছানাশক স্প্রে করার পরে কিন্তু আমার স্প্রেয়ার ভালো করে ধুয়ে রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত যেটা হচ্ছে, এই আগাছানাশক সাধারণত প্রখর রৌদ্রে কিন্তু এগুলো স্প্রে করা উচিত নয়। যারা কৃষক বন্ধুরা করেন, হয় আইদার সকালের দিকে অথবা বিকেলের দিকে করা উচিত। আর যখন যিনি স্প্রে করছেন তারা কিন্তু বেশ কিছু সাবধানতা নেওয়া উচিত। বিশেষ করে ওনার যখন তার চোখে অন্তত সানগ্লাস থাকা উচিত, হাতে গ্লাভস থাকা উচিত, এবং সেই সময় যেন কোনোরকম উনি ধূমপান বা এই ধরনের কিছু না করেন, কারণ এইগুলোর ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে ওনার হানি হতে পারে। এই বিষয়গুলো অবশ্যই আমাদের মনে রাখা দরকার কৃষক বন্ধুদের। বাংলা মাটি বাংলা কৃষি অনুষ্ঠানে আরেকজন দর্শক বন্ধু আজকের এই আগাছা নিয়ন্ত্রণের আলোচনায় রয়েছেন, শুনবো তিনি কি বলছেন। নমস্কার, ফোনে কথা বলছি। অতনুবাবু বলুন। হ্যাঁ, বলছি আমার এই জমিগুলো খুব নামাল এলাকা, ওখানে ওই আমরা একটু বহু দূর থেকে মানে জল ভাঙা একটু অসুবিধা, মানে জল ডুবে যায়। ফলে আমরা যখন আগাছাটা ইউজ করি তখন দেখি হয়তো চাষটা দেওয়া হয়ে গেল,
কিন্তু কাদা করার পরে রুইতে গিয়ে দেখছি কি জল ডুবে গেছে, ফলে আগাছাকে কন্ট্রোল করতে গেলে দেখছি রুয়া হয়ে গেল কিন্তু আগাছাকে দেওয়া গেল না আমার। সেক্ষেত্রে আমরা দেখেছি কিছু লাইন থেকে যেতে ঘাস আমাদের খুব ডিস্টার্ব করে, ওটাকে কি করে মারা যেতে পারে? আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমরা আলোচনা করছি। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন একসাথে এসছে, আপনি যদি পঙ্কজবাবু একটু উত্তরটা দিয়ে দেন। আমরা আলোচনা 5 মিনিট মতো আমাদের হাতে আছে, 4 মিনিট 4 রয়েছে। না, এই যে বিশেষ করে রাসায়নিক নাশক যখন আমি ঠিক করব, তাহলে আমার 3 রকমের আগাছা মূলত এসছে, ঘাস, মুথা এবং চওড়া পাতা। শুশনির কথা একজন বললেন, শ্যাওলা অনেকেই বলছেন, হ্যাঁ শ্যাওলাটাও অনেকে বলেছেন। তা এই ধরুন প্রেটিলাক্লোর সর্বপ্রাচীন অনেক দিনের একটা আগাছানাশক, কিন্তু খুব ভালো কাজ দেয়। কিন্তু দেখে নিতে হবে কী রকম মোডে আছে। 50% ইসিতে পাওয়া যায়, 30.7% ইসিতে পাওয়া যায়, তার প্রত্যেকটা ডোজ আলাদা। বেশিরভাগই 750 ml থেকে 600 ml পার একর ব্যবহার করা হয়। এছাড়া যদি শুষ্নি জাতীয় আগাছা বেশি থাকে, তখন পাইরাজো সালফিউরিন ইথাইল বা সাথী নামে যেটা বাজারে পাওয়া যায়, সেটা 60 গ্রাম পার একর, বা অনেক সময় অক্সাডায়াগ্রিল 80% WG যেটা, সেটা টপস্টার নামে বাজারে পাওয়া যায় 50 গ্রাম পার একর। এইভাবে আমরা ব্যবহার করতে পারি। এগুলো সবই প্রি ইমার্জেন্স, অর্থাৎ আমি আগে ভাগেই রোয়ার 3 দিনের 4 দিনের মধ্যে আমাকে এই স্প্রেটা করতে হবে। আর যেখানে আগাছা বেরিয়ে গেছে তখন কিন্তু আলাদা ব্যবহার করতে হবে, আগাছার উপরে স্প্রে। ইথক্সি সালফিউরন, অ্যাজিম সালফিউরন, 20 পাইরিব্যাকসোডিয়াম, এই সমস্ত অনেক আছে, কিন্তু একটু দেখে নিতে হবে যে এটা পোস্ট ইমার্জেন্স কিনা। এই যে লাস্টের 3টে বললাম, ইথক্সি সালফিউরন, অ্যাজিম সালফিউরন, এগুলো সব পোস্ট ইমার্জেন্স, 20 থেকে 30 দিনের মাথায় স্প্রে করতে হবে। আর যেটা শ্যাওলার কথা বলছেন, যে শ্যাওলা সত্যিই আজকাল একটা বেশ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ জলজ জায়গায়। শ্যাওলা যেটা করছে কি, যে আমি যে সারটা দিচ্ছি সেই সারটাকে আটকে দিচ্ছে, গাছটা হলদে হয়ে যাচ্ছে, গাছ বসে যাচ্ছে। সেই ক্ষেত্রে একটাই না, যদি জল শুকানোর আমাদের ব্যবস্থা থাকে, প্রথম জলটাকে শুকিয়ে নেওয়া দরকার। জল শুকালেই যে শ্যাওলাটা এতদিন আমার খাবার টেনে নিচ্ছিল, সেই শ্যাওলা কিন্তু আমার গাছকে খাওয়ার সরবরাহ করবে, কেন হচ্ছে সবুজ। তা দেখবো গাছটা হঠাৎ করে বাড়তে শুরু করেছে। তারপর আমি যদি লাইনে রোয়া করা থাকে, কোনো উইডার যে যন্ত্রটা বা প্যাডি উইডার যে যন্ত্রটা, সেটা যদি ব্যবহার করি, তাহলে আমার ওই শ্যাওলাটা মাটির সঙ্গে মিশে যাচ্ছে। জল ঘোলাটে হয়ে গেলে, রোদ যদি কম মাটিতে প্রবেশ করে, তখন অটোমেটিক্যালি শ্যাওলাটা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া তুঁতে যদি ব্যবহার করি কপার সালফেট, বা এখন সবচেয়ে ভালো সুবিধে হচ্ছে যে চিলেটেড কপার বলে একটা পাওয়া যায়। সেই চিলেটেড কপার 1 গ্রাম প্রতি লিটার জলে যদি স্প্রে করে দিই, এই যে কপারটা এই শ্যাওলাটাকে খুব সহজেই নষ্ট করে দেয়। এছাড়া ব্লাইটক্স নামে যে বাজারে পাওয়া যায়, সেটাকেও আমি খুব ভালো করে স্প্রে করে দিলে এটাও নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া যদি খুব কেমিক্যালি পিওরলি যদি যাই, তাহলে অক্সাডায়াজোন রনস্টার বলে একটি পাওয়া যায়, 1500 ml 1.5 লিটার প্রতি একরে ব্যবহার করা যায়। আর কিছু একজন পানার কথা বলেছিলেন, যে জলের উপরে খুদি খুদি পানা হয়ে আছে। দেখুন, জল আছে মানে সেখানে খুব একটা পেস্টিসাইড দেওয়া হয়নি, এটা বোঝা যাচ্ছে। তাহলে সেখানে হাঁস চাষ করে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি। আর আরেকটা হচ্ছে যে আমরা পেনক্সুলাম, একটু ক্ষতিকারক, কিন্তু পেনক্সুলাম নামে একটি বাজারে প্রচলিত আছে, গ্রেনাইট নামে পাওয়া যায়, 21.7% সলিউবল কনসেন্ট্রেট, সেটা 37 ml পার একর। এটা যদি ওই পানার উপরে ভালো করে স্প্রে করে দিই, হয়ে যায়। কিন্তু তার আগেও পানাটাকে যদি কোনোভাবে একটা সাইডে করা যায়, সরিয়ে নেওয়া যায়। আর আরেকটা ভালো পদ্ধতি হচ্ছে অ্যাজোলা চাষ। জলজ জায়গা যেখানে, সেখানে যদি আমি অ্যাজোলা ব্যবহার করতে পারি, অ্যাজোলা হচ্ছে উপরে একটা স্তর সৃষ্টি করে রাখে, তার ফলে সে কোনো আগাছাকেই বাড়তে দেয় না, এমনকি শ্যাওলাকে বাড়তে দেয় না, উপরন্তু বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে গাছকে সরবরাহ করে। তাহলে দুদিকে আমার গাছের ঘাটতিটাও হচ্ছে, আর সঙ্গে সঙ্গে আমি কোনো আগাছাকে আমি বাড়তে দিতে পারছি না। দুটো দিকে মানে অ্যাজোলার বহুল প্রচলিত আর কি। অবশ্যই একদম লাস্টে আমাদের 1 মিনিট সময় আছে। যেটা হচ্ছে এই কৃষক বন্ধু যেটা বললেন, মহুয়া খোল যদি আমরা প্রয়োগ করি বিঘা প্রতি অন্তত 25 থেকে 30 কেজি দিলে কিন্তু অনেকটা এই যে শ্যাওলার যে উপদ্রব সেটা আমরা কমাতে পারি। আরেকটা দ্বিতীয় হচ্ছে অম্ল মাটিতে কিন্তু এই শ্যাওলার উপদ্রব বেশি হয়। আমরা যখন গ্রীষ্মকালে চাষের আগে, সেই সময় আমরা মাটিতে আমাদের যদি চুন প্রয়োগ করি বিঘা প্রতি অন্তত 30 থেকে 50 কেজি, তারপরে আমরা মাটি ভালো করে পচিয়ে তারপর যদি আমরা চাষবাস করি বা রোয়া করি, সেখানে কিন্তু অনেকটা দেখেছি শ্যাওলার উপদ্রব অনেকটাই কম হয়। মোটামুটি 3 ধরনের যে শ্যাওলাগুলো আছে, বিশেষ করে সবুজ শ্যাওলা বা রুসনা বা ঝাঁঝি এবং এই খুদিপানা, আমরা দেখেছি যদি এইরকমভাবে ভালো করে মাটি
পচিয়ে তারপর চাষটা করা হয়, তাহলে তাহলে উপদ্রব কিন্তু অনেকটা কম এবং হবে। এই ব্যাপারে বোধহয় জমি প্রদর্শন নিয়মিতভাবে কৃষক বন্ধুদের করতে একদম, হবে। অবশ্যই অবশ্যই। আজকের মতো আমরা এই আলোচনা এখানেই শেষ করব। একটা বিষয় আমরা এই আলোচনা থেকে নিশ্চিত হলাম যে যেমন আগাছা আমাদের ফসলে অনেক ক্ষতি করে, তেমনি কিন্তু বহু উপায় রয়েছে। সবগুলোকে যদি আমরা সুসংহতভাবে কাজে লাগাতে পারি, জৈবিক পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি, তাহলে কিন্তু আমরা অবশ্যই সুফল পাবো এবং ফলনের ক্ষেত্রেও আমরা অনেকটা উন্নতি করতে পারবো। আমন ধানের চাষ কিন্তু আমরা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো কৃষক বন্ধুরা। আজকের মতো বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা দুজনে এখানে এসে এতগুলো কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন এবং সহজ সহজ পদ্ধতির মাধ্যমে বুঝিয়ে দিলেন কি করে এর প্রতিকার সম্ভব হয়। এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।